আদালতে শর্টকাট ওয়ে বলে কোনো শব্দ নাই। মিউটেশন কার্যক্রম কি আদালতের কার্যক্রম? এই বিষয়ে একটি প্রশ্ন মহামান্য হাইকোর্টে উত্থাপিত হয়েছিল। এই চেনটা দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের আদালত ব্যবস্থাটা কোনটা কিভাবে নিয়ন্ত্রিত। তো জাল দলিল এবং জাল খতিয়ান এই বিষয়গুলো থেকে একজন ভুক্তভোগী কিভাবে প্রতিকার পেতে পারেন? এবং এই সংজ্ঞাতেই বলা হয়েছে রেভিনিউ কোড ডাজ নট ইনক্লুড সিভিল কোড। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শকবৃন্দ, সকলকে স্বাগত জানাই হান্নান মিয়া স্যারের আরেকটি নতুন এপিসোডে। আজকে স্যার আমাদের মাঝে আদালতসমূহ নিয়ে আলোচনা করবেন। ফৌজদারি আদালত এবং ভূমি সংক্রান্ত যে আদালতগুলো রয়েছে সেগুলো নিয়ে স্যারের কাছ থেকে আমরা শুনব। হান্নান মিয়া স্যার বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। স্যার অবসর গ্রহণ করেছেন, পর্যটন কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন স্যার। প্রশাসন ক্যাডারের অহংকার এই গুণী ব্যক্তিত্বকে আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাইফুলকে, আমার অনুজ সহকর্মী। ভূমি ব্যবস্থাপনায় আদালতের বিরাট এক ভূমিকা রয়েছে এবং আদালতের ভূমি ব্যবস্থাপনার কারণে অন্যান্য সংঘাত সৃষ্টি হয়ে যায়। তখন আপনি কোন আদালতে যাবেন, কোন আদালতের কি কাজ, এটা একটু সাধারণ জ্ঞানটা যদি আমাদের থাকে তাহলে আমরা অনেক সময় বিভ্রান্ত হব না। আমাদের বাংলাদেশের সংবিধানের 94 এবং 109 অনুসারে আদালত দুই প্রকার: উচ্চ আদালত, অধস্তন আদালত। উচ্চ আদালত দুই প্রকার, যেটাকে উচ্চ আদালত আমরা সুপ্রিম কোর্ট বলি, এটা দুই প্রকার: হাইকোর্ট ডিভিশন, আপিলেট ডিভিশন। অধস্তন আদালত দুই প্রকার: দেওয়ানি কোর্ট, সিভিল কোর্ট আর ফৌজদারি কোর্ট। সিভিল কোর্ট অ্যাক্ট 1887 মতে বাংলাদেশে অধস্তন দেওয়ানি আদালতগুলি হলো জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সহকারী জেলা জজ। আর ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে আমাদের যে কোর্ট আছে সেই কোর্টগুলি হলো ফৌজদারি কোর্ট আছে, সেগুলি হলো দায়রা জজ, মহানগর দায়রা জজ, মেট্রোপলিটন জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। আবার এদের সাথে আরেকটা অংশ আছে ম্যাজিস্ট্রেসি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন। আর মহানগর এলাকাগুলিতে আছেন মহানগর দায়রা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে মহানগর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এর বাইরে আরেকটা আদালত আছে যেটা 6 ধারা, সিআরপিসি 6 ধারাতে বলা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি। এটা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ থাকে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির মধ্যে এটা নিয়ন্ত্রণ করেন জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তার অধীনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকেন। বাংলাদেশের সকল ইউনো, এসিলেন্ট এবং ডিস্ট্রিক্টের সকল কর্মকর্তা যারা প্রশাসন ক্যাডারে কর্মরত আছেন তারা সকলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এর বাইরে আমাদের আরও কিছু আদালত আছে যেগুলি বিশেষ আইন দ্বারা হয়ে থাকে। যেমন হায়ার কোর্টে আমাদের যে আদালতটা আছেন সেটা হলো আন্তর্জাতিক অপরাধ অ্যাক্ট অনুসারে 1973 অনুসারে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত আছে। এটা স্পেশাল ট্রাইব্যুনাল। এটা হাইকোর্টের বিচারকের ক্ষমতা সম্পন্ন বিচারক দিয়ে, এটা মর্যাদা সম্পন্ন বিচারক দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়। আর অধস্তন আদালতে কিছু বিশেষ আদালত আছে, বিশেষ আইন দ্বারা বিশেষ জজ, স্পেশাল ট্রাইব্যুনাল থাকে, বিদ্যুৎ আদালত, নৌ আদালত ইত্যাদি। তেমনি দেওয়ানি আদালতও বিশেষ আইন দ্বারা আছে, যেমন অর্থ ঋণ আদালত, পারিবারিক আদালত ইত্যাদি বহু প্রকার আদালত আছে। আপনি কোন কাজে কোন আদালতে যাবেন? যদি জমি জিরাতের কোনো প্রশ্ন জড়িত থাকে তাহলে অবশ্যই আপনি দেওয়ানি আদালতে যাবেন। ফৌজদারি আদালত আপনার বিষয় না। কিন্তু জমি জিরাত নিয়ে যদি কোনো মারামারি, গণ্ডগোল কিছু ঘটে যায়, আল্লাহ না করুক এ ধরনের দুর্ভাগ্য ঘটে যায়, তাহলে কিন্তু আপনাকে ফৌজদারি আদালতে যেতে হবে। এটার একটা চেইন আমি আপনাদের এখানে স্ক্রিনে দেখাতে পারি। এই চেইনটা দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের আদালত ব্যবস্থাটা কোনটা
কিভাবে নিয়ন্ত্রিত হয়। এর বাইরে কিছু আদালত আছে যেগুলিকে আমরা ফুল কোর্ট বলি না, কোয়াসি কোর্ট মনে করি, যেমন রেভিনিউ কোর্ট। রেভিনিউ কোর্টের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির 5-2 ধারাতে বলা হয়েছে। রেভিনিউ কোর্ট কি? রেভিনিউ কোর্ট যে জমি জিরাত সংক্রান্ত, কৃষি জমি সংক্রান্ত যে রেভিনিউ আসে, ভূমি উন্নয়ন কর আসে, সেই সংক্রান্ত কার্যক্রম যে আদালত পরিচালনা করে, এবং রেকর্ড কারেকশন সংক্রান্ত যে আদালত, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম যে আদালত পরিচালনা করে, সেটাকে রেভিনিউ কোর্ট বলা হয়। এবং এই সংজ্ঞাতেই বলা হয়েছে রেভিনিউ কোর্ট ডাজ নট ইনক্লুড সিভিল কোর্ট। এটা সিভিল কোর্টের মতো ক্ষমতা সম্পন্ন নয়। আমরা এটাকে সাধারণত কোয়াসি কোর্ট হিসাবে বলে থাকি। কোয়াসি কোর্ট বলে থাকি এই জন্যে এখানে কোর্টের মতো কার্যক্রম হয়। কোর্টের মতো কার্যক্রম, রেভিনিউ কোর্ট কার্যক্রমের যে কার্যপদ্ধতি, সেটাকে বলা হয় দ্য প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর ম্যানুয়াল। 1969 অনুসারে কার্যক্রম পরিচালিত হয়। এই অনুসারে এই মামলার সাক্ষ্য গ্রহণ করা যায়, দিনান্তর করা যায়, সাক্ষীদের তলব করার জন্য সমন দেওয়া যায়, নোটিশ দেওয়া যায়। এখানে উকিল মুক্তার এসে কার্যক্রম পরিচালনা করতে পারেন, কোর্ট কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেই ধরনের বিধান রয়েছে। স্যার, প্রশাসনিক কাজ করতে গিয়ে আমরা বৈচিত্র্যময় অভিজ্ঞতার মুখোমুখি হই। আমরা প্রায়শই দেখি যে জাল দলিল করে অনেকে, আবার জাল খতিয়ান করে। তো জাল দলিল এবং জাল খতিয়ান, এই বিষয়গুলো থেকে একজন ভুক্তভোগী কিভাবে প্রতিকার পেতে পারেন এবং কোন নির্দিষ্ট আদালতে আইনগত সুরক্ষা তিনি পাবেন? ধন্যবাদ তোমাকে। দণ্ডবিধিতে জাল জালিয়াতির বিধান আছে 465 থেকে 471। যদি ফৌজদারি জাল জালিয়াতি ঘটনা ঘটে, তাহলে ওই ধারাগুলিতে অগ্রসর হতে হবে। প্রতারণার ঘটনা ঘটলে 420, অপরাধজনক বিশ্বাসভঙ্গ ঘটলে 406 ইত্যাদি ধারায় মামলা দায়ের করা যায়। থানাতেও করা যায়, কোর্টেও মামলা করা যায়। কগনিজেবল অফেন্স থানায় মামলা দায়ের হয়, নন কগনিজেবল অফেন্স সরাসরি আদালতে দায়ের হয়। আর যদি দলিল বাতিলের প্রশ্ন আসে, এটা বলবৎ থাকলে বিবাদ বিসম্বাদ শেষ হবে না, দলিলটা বাতিল করতে হবে, তাহলে কিন্তু আমাদেরকে দেওয়ানি আদালতে যেতে হবে। তবে সম্প্রতি একটি নতুন আইন হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইন অনুসারে ভূমি সংক্রান্ত যদি কোনো দলিল নিয়ে জালিয়াতি এবং প্রতারণা হয়, এটা সরাসরি থানায় মামলা দায়ের হবে এবং এটা আমলযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। এটা দণ্ড 7 বছর এবং এটা ফৌজদারি জুডিশিয়াল ফৌজদারি আদালতেই এটা বিচার হবে। ও সর্বোচ্চ দণ্ড 7 বছর এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। ধন্যবাদ তোমাকে। এবং আমি যা বলছিলাম, রেভিনিউ কোর্টে কিন্তু বিধান রয়েছে, আপিলের বিধান রয়েছে। অ্যাসিলেন্ট যদি আদেশ দেন, তাহলে অ্যাসিলেন্টের আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক শোনেন, আর তার বিরুদ্ধে আপিল শোনেন কমিশনারের বিরুদ্ধে আপিল শোনেন ভূমি আপিল বোর্ড, যেটা ঢাকায় প্রতিষ্ঠিত। মানে আদালতের মতো সকল কার্যক্রমে পরিচালিত হয়। তবে মিউটেশন কার্যক্রম কি আদালতের কার্যক্রম? এই বিষয়ে একটি প্রশ্ন মহামান্য হাইকোর্টে উত্থাপিত হয়েছিল। 38 DLR এ সম্পর্কে বলা আছে। মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন মিউটেশন কার্যক্রম আদালতের কার্যক্রম নয়, কারণ আদালতের যে অথরিটেটিভ পাওয়ার থেকে সে পাওয়ার মিউটেশন কার্যক্রমে নাই, তাই এটা আদালতের কার্যক্রম গণ্য হয় না। এটা যেহেতু বলবৎ আছে, আমরা ওইটি প্রতিপালন করে মান্য করব। এই জন্য আমরা এই রেভিনিউ কোর্টের এই মিউটেশন কার্যক্রমকে কিন্তু আমরা কোয়াসি কোর্ট বলছি। কোর্ট নয়, কোর্টের মতো কার্যক্রম পুরাটাই কোর্ট যে প্রসিডিউর মেনটেন করেন, কোর্ট যেভাবে আদেশপত্র লিপিবদ্ধ করেন, সেই সব কার্যক্রমে কিন্তু আমরা একই পরিস্থিতির মাধ্যমে আমরা আদালতগুলি পরিচালনা করে থাকি। এই জন্য আমরা এটাকে কোয়াসি কোর্ট বলে থাকি। কে রেভিনিউ অফিসার ক্ষমতাপ্রাপ্ত? আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন মতে এডিসি কালেক্টর, এডিসি রেভিনিউ, বিভাগীয় কমিশনার, অ্যাসিলেন্ট রেভিনিউ অফিসারের ক্ষমতাপ্রাপ্ত। স্যার, একটি প্রশ্ন। অনেক সময় দেখতে পাই যে স্যার, ভূমি জরিপের সময় আমরা এলাকায় অনেকে থাকতে পারেন না, সেই ক্ষেত্রে তার জমিটি ভুলবশত 1 নম্বর খাস খতিয়ানভুক্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে ভুক্তভোগী কি আইনগত প্রতিকার পেতে পারেন এবং তিনি কি এই জরিপে যে ভুল হয়েছে এটি থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন?
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৪৪ ধারা অনুসারে রেকর্ডে প্রকাশিত খতিয়ানকে প্রিজাম্পটিভ ভ্যালু দেওয়া হয়েছে, মানে এটা সত্য বলে ধরে নিতে হবে। যতক্ষণ না আদালত সাক্ষ্য দ্বারা এটাকে মিথ্যা বলেছেন ততক্ষণ পর্যন্ত এটা সত্য। এই সত্য বিরুদ্ধে কেউ কোনো দাবি উত্থাপন করলে এটা সঠিক নয় যদি বলে, সেক্ষেত্রে এসিল্যান্ডের কিছু করণীয় নাই। এসিল্যান্ড শুধু করতে পারে কোনো করণিক ভুল হয়েছে, আকার রসিকার রয়ের ফুটা পড়ে নাই ইত্যাদি কারণের ভুলগুলি সংশোধন করতে পারেন, এবং জ্ঞানীতিক ভুল, যোগ বিয়োগের ভুল, এই সকল কাজ করতে পারেন। অর্থাৎ যে সংশোধন করলে মালিকানা পরিবর্তন হবে না, অধিকারে পরিবর্তন হবে না, সেই কাজটা ইচ্ছে করতে পারেন। কিন্তু ১৪৪-এর এ ধারা মতে সব কাজ আদালতের, কারণ এটার প্রিজাম্পটিভ ভ্যালু দেওয়া হয়ে গেছে, আদালত ব্যতীত এটা সংশোধন করার উপায় নেই। খাস জমি হয়ে গেছে, খাস জমি যদি হয়ে যায় তাহলে আমাদের বর্তমান যে ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র আছে এবং আইন আছে সেই মোতাবেক খাস জমি হয়ে গেছে একজনের ব্যক্তির জমি, তাহলে তাকে এলএসটি ট্রাইব্যুনালে অথবা এলএসটি ট্রাইব্যুনালের মেয়াদ শেষ হয়ে গেলে সিভিল কোর্টে যেতে হবে। এই আদালত যদি তার অনুকূলে রায় দেয়, সেই রায় নিয়ে এই অ্যাসিল্যান্ডের কাছে আবেদন করবেন। অ্যাসিল্যান্ড কি সাথে সাথে করে দিবেন? না, আমাদের সার্কুলার আছে, অ্যাসিল্যান্ড এটা তদন্ত করে দেখবেন তার পক্ষ থেকে কোনো অসুবিধা আছে কিনা। যদি অসুবিধা থাকে তাহলে বলবেন আপিল করা যেতে পারে। যদি দেখা যায় অসুবিধা নাই তাহলে তিনি বলবেন দেওয়া যেতে পারে। এটা কালেক্টরকে বলবেন, কারণ খাস জমি তো মূল মালিক কালেক্টর। তারপরেও দেখা যাচ্ছে কালেক্টর পর্যায়ে এটা রাখা হয় নাই, যেহেতু খাস জমি চলে যাবে ব্যক্তির নামে, এটা একটা সরকারি স্বার্থের বিষয় জড়িত আছে। পরিপত্র দ্বারা এটা কমিশনার পর্যন্ত এটার নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে। কালেক্টর যদি এটা মনে করেন ফেরত দেওয়া যায় তাহলে তিনি তার মতামত সহ কমিশনারের নিকট প্রেরণ করবেন। কমিশনার এটা অনুমোদন করলেই ব্যক্তির নামে এটা আবার চলে যাবে, নতুবা যাবে না। অথবা কমিশনার যদি না করেন তাহলে তিনি কেন করেন নাই সেটা জানাবেন, মানে এটা আপত্তি থাকলে তাহলে আপিল করতে হবে। আদালতের আদেশ যতক্ষণ না আপিল করি ততক্ষণ পর্যন্ত বলবৎযোগ্য। আমি আদালতে আদেশ পালন না করে থাকতে পারবো না, আদালতে আদেশ পালন করতেই হবে। অতএব আমরা যদি আদালতে আদেশের বিরুদ্ধে যেতে চাই, আপিলই একমাত্র পথ। এছাড়া কিন্তু আদালতে আদেশ লঙ্ঘন করা, এটা আমাদের ভায়োলেশন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা খুব সতর্কতার সাথে আদালতে আদেশগুলি দেখব। তবে খাস জমির বেলায় কিন্তু আমরা এই সতর্কতা অবলম্বন করি। ব্যক্তি জমির বেলায় আমাদের এই কোনো দায় নাই। ব্যক্তি জমির বেলায় যদি কেউ খাস হান্নানের জমি মান্নানের নামে রেকর্ড হইল, তাহলে হান্নান এইটার মামলা করে রেকর্ডটা সংশোধনের জন্য আদালতে আদেশ আনবেন। তখন এসিলেন সাহেব হান্নান মান্নান দুইজনকেই তলব করবেন যে কোনো সমস্যা আছে কিনা। কারণ এমনও তো হইতে পারে রেকর্ডটা রায়টা আদালত থেকে আসে নাই, ভিন্ন জায়গার থেকে ফেব্রিকেটেড জালিয়াতিমূলক আসতে পারে। পার্টি জানবেন ঘটনাটা কী সত্য, এবং এসিলেন সাহেব কিন্তু এই দুই পক্ষকে ডেকে দেখে নেন যে এর মধ্যে কোনো গাফলতি জাল জুচ্চুরি আছে কিনা। কারণ আদালতের আদেশ হলে তার তো না মানার কোনো প্রশ্ন নেই, মানতেই হবে। কিন্তু তার আগে দেখে নেন তাদের আর কোনো আছে। এমনও হইতে পারে দেখা গেল দ্বিতীয় পক্ষ আপিল পেন্ডিং দিয়ে দিচ্ছে, প্রথম পক্ষ আপিলের কথা বলে নাই। একটা একটা মানে একটা জটিলতা সৃষ্টি করে ফেলতে পারে প্রথম পক্ষ। এই জন্য দুই পক্ষকে আমরা ডেকে আমরা যখন জিজ্ঞাসা করি তখন আমরা যখন সন্তুষ্ট হয়ে যাই যে না আর কোনো দরকার নেই, কারণ এখানে আমাদের আপিল করার কোনো দায় নেই, পক্ষগণের ওই আপিল করার দায়। অতএব আমরা আর কোনো দিকে আগাই না, আদালতে আদেশ যেভাবে আছে সেইভাবে আমরা সংশোধন করে দেব। এটি আমাদের অ্যাসিল্যান্ডের ম্যান্ডেট। আদালতে আদেশ প্রতিপালন করাটা আমাদের ম্যান্ডেট। যদি না এটা আপিল হয়, যদি না এটা অন্য কোনো মানে জুচ্চুরিমূলক কোনো ঘটনা না ঘটে থাকে। এমনও হয়েছে দেখা যাচ্ছে যে আদালতের আদেশ যেটা দাখিল করছে ওইটার মধ্যে সুপার ইম্পোজ করে দাগ নাম্বার চেঞ্জ করে দিয়ে দিচ্ছে, এমনও ঘটনা ঘটে। আমাদের খারাপ মানুষের তো শেষ নাই খারাপের। তাই আমাদের একটু দেখে শুনে আদালতের আদেশটা বাস্তবায়ন করতে হবে। আদালত যে আদেশ দেন নাই সেই আদেশ যদি আইনে আমার সম্মুখে উপস্থাপন করে সেটা তো আমি দিতে পারবো না। তাই আমাদেরকে খুব সতর্কতার সাথে আমরা এটা দেখে থাকি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। আমি আপনাদের এই এই এপিসোডের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, দয়া করে আইন নিজের হাতে নেবেন না। আইন বাস্তবায়নের জন্য আপনারা এলাকার মুরব্বীদের সহায়তা নেবেন,
সহায়তা নিয়ে সালিস দরবার করে যদি সহায়তা নিতে পারেন, বিশেষ করে আত্মীয়-স্বজনের মুরুব্বি যারা আছে, তাদের মাধ্যমে যদি সমাধা করতে পারেন, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। তা যদি না পারেন, আমরা দেখব কোয়াসি কোর্টের মাধ্যমে আইন বাস্তবায়নের সুযোগ আছে কিনা, রেভিনিউ কোর্ট বা আদার কোর্টের মাধ্যমে যদি সুযোগ থাকে, সেটার মাধ্যমে সমাধা করবেন। তারপরে যদি না পারেন, তাহলে কোমর বেঁধে নামতে হবে। আপনার জীবনের অনেক সময় ব্যয় করে বিভিন্ন সময় যাইতে হবে, কারণ আদালতে শর্টকাট ওয়ে বলে কোনো শব্দ নাই। আদালত সবসময় চুলচেরা বিশ্লেষণ করে নিক্তিতে, দাঁড়িপাল্লাতে মেপে মেপে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তাই আদালতে সময় লাগবে, এটাই সঙ্গত। আপনাকে প্রস্তুতি নিতে হবে, এবং এই আদালতে যাওয়া আসার পথে দেখা গেল এই আপন বা লোকদের সাথে মারামারি ঘটনা ঘটে গেল, শুরু হয়ে গেল ফৌজদারি। এক মামলা আরেক মামলা সৃষ্টি করে, এক মামলা আরেক মামলা সৃষ্টি করে, স্পাইরাল ওয়েতে বিদ্বেষ বাড়তে থাকে। আমরা দেশবাসীর মধ্যে স্পাইরাল ওয়েতে যাতে বিদ্বেষ না বাড়ে, আমরা আপোষ সমঝোতাটাকে সবসময় আহ্বান জানাই। আপনারা দয়া করে আপোষ সমঝোতার মাধ্যমে একটু কম বেশি নিয়ে হলেও নিজেদের সম্প্রীতিটা বজায় রাখবেন। নিজেরও লাভ হবে, দেশেরও লাভ হবে, এবং আদালতও লক্ষ লক্ষ মামলার প্রেশার থেকে মুক্ত পাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা জানি যে সুনাগরিক হিসেবে রাষ্ট্রের আইন এবং কর্তব্য আমাদের, রাষ্ট্রের আইন জানা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা রাষ্ট্রের আইন জানবো, আইন মানব, এবং সেই ক্ষেত্রে আমরা সুনাগরিক হিসেবে নিজেদেরকে দেশের জন্য নিবেদিত করতে পারবো। আশা করছি আমাদের এই এপিসোডের মাধ্যমে আপনারা উপকৃত হন এবং ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।